আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সবশেষ আপডেট বিশ্ব সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই অবস্থানে হামলা চালালো ইরাকি যোদ্ধারা। এদিকে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়েও আবারও সংশয়। জানিয়ে দেব রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে ন্যাটো জোট। এদিকে তাইওয়ানের আকাশে ৩৭ চীনা যুদ্ধ বিমান, যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সবশেষ জানাবো, ক্ষমতা দখলকারীদের পিছু হটতে হবে, ইমরান খানের হুঁশিয়ারি। শুনছিলেন সবশেষ আপডেট বিশ্ব সংবাদগুলো শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই অবস্থানে হামলা চালালো ইরাকি যোদ্ধারা। লেবানন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই দখলদারদের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ অবস্থানে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডে। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে ইসরায়েলের হাইফা বন্দরের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া হাজেরা এলাকায় অরদ রাবিন বিদ্যুৎ কেন্দ্র ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ড্রোন হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেল আবিব কর্তৃপক্ষ। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলেছে, গেল ৯ মাসে তাদের লাগাতার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। পিএমইউ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় হাইফা এবং এলাত বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। গেল বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এরপরই গাজার বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ১ লাখের বেশি মানুষ। চলমান এই গণহত্যার প্রতিবাদে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং লাগাতার হামলা চালিয়ে আসছে। সংগঠনগুলো বলছে, গাজায় গণহত্যা বন্ধ না হলে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চলতে থাকবে। গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়েও সংশয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েল হামাস যুদ্ধে বিরতি আনতে আবারও আলোচনার টেবিলে দেওয়া হয়েছে নতুন একটি প্রস্তাব। এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে এরই মধ্যে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। এই আলোচনায় আরও অংশ নেবেন মিশর ও মার্কিন গোয়েন্দা প্রধানরা। অতীতের মতো নতুন প্রস্তাব আলোর মুখ দেখবে কিনা তা নিয়েও সংশয় আছে। প্রায় ১ মাসের বেশি সময় পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত সপ্তাহে যুদ্ধবিরতির বিষয়ে নতুন করে আলোচনা শুরু করার জন্য অনুমোদন দেন। মূলত সেই প্রস্তাবটি নিয়েই আলোচনা শুরু হতে যাচ্ছে, কিন্তু এই প্রস্তাব নিয়ে স্বয়ং ইসরায়েলের কর্মকর্তারাই সন্দিহান। তবে অন্যান্য পক্ষের মতে নেতানিয়াহু নতুন প্রস্তাব নিয়ে তারা আশাবাদী এবং এই প্রস্তাবের বিষয়ে হামাসকে রাজি করাতে পারবেন তারা। ইসরায়েল এবং গাজা যুদ্ধবিরতি নিয়ে ড্যানিয়েল লেভি নামে একজন সাবেক ইসরায়েলি শান্তি আলোচনাকারী বলেন, বর্তমানে টেবিলে থাকা যুদ্ধবিরতি চুক্তিটি যেভাবে গঠন করা হয়েছে তা যুদ্ধের অবসানের পথ প্রশস্ত করতে পারে। তবে সেই চুক্তিতে যেটি অনুপস্থিত তা হলো ইসরায়েলের নেতৃত্বের একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি। তাই নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাবটিকে হাস্যকর হিসাবে দাবি করেছেন তিনি বলেন, গাজায় যে কোনো যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সেনা অভিযান পুনরায় শুরু করার সুযোগ থাকতে হবে। কিন্তু হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনার সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার সুযোগ দিতে হবে। গত রোববার শেষ রাতে ৩ ধাপের মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনা করতে নেতানিয়াহুর একটি বৈঠক করার কথা ছিল। মে মাসে সেই পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছিলেন। এতে কাতার ও মিশর মধ্যস্থতা করছে। এর লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো এবং গাজায় আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করা। ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস এই পরিকল্পনার মূল অংশ মেনে নেওয়ার ৫ দিন পর গোষ্ঠীটির ২ কর্মকর্তা জানান, সবশেষ প্রস্তাবের বিষয়ে ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছেন তারা। স্থায়ী যুদ্ধবিরতির দাবি থেকেও সরে গেছে হামাস। এর পরিবর্তে ৬ সপ্তাহ যুদ্ধবিরতি শেষে স্থায়ী সমাধানের প্রস্তাব দিয়েছে তারা।
এদিকে নেতানিয়াহুর নতুন প্রস্তাব নিয়ে ইসরায়েলের সবচেয়ে বড় বিরোধী দল ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়াইর লাপিদ অভিযোগ করেছেন যে নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনাকে জটিল করে তোলার বিষয়টিকে রাজনৈতিক খেলার অংশ হিসেবে নিয়েছেন এবং এটি ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে। রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে ন্যাটো জোট। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ৭৫ বছর পূর্ণ হয়েছে কয়েক মাস আগে। গতকাল মঙ্গলবার জোটের ৭৫তম বার্ষিকী শীর্ষ সম্মেলন শুরু হয়েছে ওয়াশিংটনে। সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তৃতায় একটি উল্লেখযোগ্য বিষয়ে কথা বলেছেন তিনি। বাইডেন জানিয়েছেন রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হবে। অতীতে এই সিস্টেম ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে। বাইডেনের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে তার আবেদন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলিকে এই সিস্টেম দ্রুত দিতে হবে। রাশিয়াকে ঠেকাতে আরও সাহায্য প্রয়োজন ইউক্রেনের। একই সঙ্গে জেলেনস্কি বলেছেন আমেরিকার নির্বাচনের আগেই যেন এই ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়। শুধু আমেরিকা নয়, জার্মানি, রোমানিয়া, ইতালি, নেদারল্যান্ডসকেও ধন্যবাদ দিয়েছেন তিনি। এই প্রস্তাবে সহমত হওয়ার জন্য জেলেনস্কি বলেছেন এই ডিফেন্স সিস্টেমের সাহায্যে রাশিয়ার ক্রমাগত ড্রোন আক্রমণ প্রতিহত করা যাবে। তাইওয়ানের আকাশে ৩৭ চীনা যুদ্ধ বিমান, কি বললেন লাইচিং? তাইওয়ানের আকাশে আবারও ঘুরতে দেখা গেল ৩৭টি চীনা যুদ্ধ বিমান, এমনটাই জানিয়েছে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বুধবার সকাল ৯:৩০টায় স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে ফাইটার জেট, বোমারু বিমান এবং ড্রোন সহ মোট ৩৭টি চীনা বিমান শনাক্ত করা হয়েছে। এ সময় পশ্চিম প্রশান্ত মহাসাগরে একটি বিমানবাহী রণতরী দ্বীপের আশপাশে অনুশীলন করতে যাচ্ছিল, খবর এএফপির। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রতিদিনই স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে ফাইটার জেট, ড্রোন এবং যুদ্ধ জাহাজের উপস্থিতি দেখা যায়। এটি দক্ষিণ চীন উপকূল থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ৩৭টি বিমানের মধ্যে ৩৬টি তাইওয়ান প্রণালীর সংবেদনশীল রেখা অতিক্রম করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বিমানটি আমাদের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব আকাশসীমার মধ্য দিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে রওনা হয়েছে যৌথ সমুদ্র বিমান প্রশিক্ষণ পরিচালনায়। এই বিমানগুলো অংশ নেবে। এদিকে ফিলিপাইনের সামরিক জনবিষয়ক বলেছেন তারা ফিলিপাইন সাগরে চীন ও রাশিয়ার মহড়ার খবর পেয়েছেন। কর্নেল জেরকেস ত্রিনিদাদ বুধবার বলেছেন ফিলিপাইনের সার্বভৌম অধিকার যাতে লঙ্ঘন না হয় তা নিশ্চিত করার জন্য আমরা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করব। উত্তপ্ত বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে ক্রমবর্ধমান সংঘর্ষের ধারাবাহিকতায় ম্যানিলা এবং বেইজিং এর মধ্যে উত্তেজনা বেড়েছে। উল্লেখ্য তাইওয়ানকে নিয়ন্ত্রণে আনতে চীন বারবার নিজেদের শক্তির প্রয়োগ দেখিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটিতে সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েছে। মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে দায়িত্বে নেওয়ার কয়েকদিন পর চীন তাইওয়ানের ওপরে এই মহড়াকে শাস্তি হিসাবে উল্লেখ করেছিল। ক্ষমতা দখলকারীদের পিছু হটতে হবে, ইমরান খানের হুঁশিয়ারি। পাকিস্তানে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য ক্ষমতা দখলকারীদের পিছু হটে যাওয়ার জরুরি বলে হুঁশিয়ারি দিয়েছেন কারাবন্দী ইমরান খান। দেশটির সংসদীয় দল পাকিস্তান তেহরিকে ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারপারসন বলেন, আমরা যদি দেশকে বাঁচাতে চাই তাহলে স্বচ্ছ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে, আর এক্ষেত্রে ক্ষমতা দখলকারীদের অবশ্যই পিছু হটতে হবে। সাবেক প্রধানমন্ত্রী মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গণমাধ্যমের সঙ্গে এক আনুষ্ঠানিক আলাপকালে জোরালোভাবে এসব কথা বলেন। পিটিআই প্রধান এ সময় দেশের জাতীয় ঋণের তীব্র বৃদ্ধির কথা তুলে ধরে বলেন ২০২১ সালে এটি ছিল ৮.২ ট্রিলিয়ন রুপি, কিন্তু ৪ বছরের মধ্যে এটি ৮ থেকে ৯ ট্রিলিয়ন রুপি বেড়েছে। ইমরান খান এ সময় সব ক্ষেত্রে ব্যর্থতার জন্য বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার পাকিস্তানের আশা ধ্বংস করে দিয়েছে। এই সরকারকে কেউ আর বিশ্বাস করে না।